ওয়েলকাম স্টুডেন্ট, আশা করছি সবাই ভালো আছো। সংখ্যক চলকের 4 নম্বর ভিডিও এটা। তো আগের ভিডিওগুলো অবধি মোস্ট অবধি 13 অবধি করানো ছিল। অনেকদিন বাদে একটু সময় পেলাম ফাঁকা, তো চেষ্টা করছি বাকিগুলো যতটা কমপ্লিট করা যায়। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 14, সময় নষ্ট না করে শুরু করা যাক। কি বলতে দেখো, 10টি ঝোঁকশূন্য মুদ্রা একসঙ্গে টস করা হলে এক সংখ্যক মুদ্রায় হেড পড়ে। কথাটা কি বলছে, 10টি ঝোঁকশূন্য মুদ্রা একসঙ্গে টস করা হলে, ঝোঁকশূন্য এই কথাটার মানে কি, এমন কয়েন যার মধ্যে কোনো ভুল নেই, মানে নির্ভুল কয়েন। এরকম 10খানা কয়েন নেওয়া হয়েছে, দিয়ে একসাথে টস করা হয়েছে, দিয়ে বলছে এক সংখ্যক মুদ্রায় হেড পড়ে, এক্স এর সম্ভাবনা বিভাজন নির্ণয় করে। এবার ওই এক সংখ্যক মুদ্রায় যে হেড পড়ে, মানে এক সংখ্যক মুদ্রা মানে কটার মধ্যে হতে পারে, ম্যাক্স টু ম্যাক্স 10টা, মানে 10টা বাইরে তো হবে না, কারণ 10টা কয়েন টস করেছে। হতে পারে 10টা কয়েনের মধ্যেই হেড পড়ে গেছে, অথবা হতে পারে 10-এর থেকে কম হেড পড়েছে, খুব সিম্পল ভাষা। তো এটা একটা কিন্তু আমাদের র্যান্ডম ভেরিয়েবল বা সমসংখ্যক চলক। তো এখানে যে এক্স এর ভ্যালুগুলো হতে পারে, সেগুলো কি কি হতে পারে, আমরা বিভাজন তৈরি করছি, বিভাজনটা আমাদের এক্স্যাক্টলি লাগবে। আমি অপশানসগুলো টুকে নিই, অপশানগুলো টুকলে বোর্ডে স্পেসটা কমে যাবে, তোমরা অপশানগুলো একটু দেখে নেবে। তো অঙ্কটা একটুখানি দেখা যাক কী বলতে চাইছে। 10খানা ঝোঁকশূন্য মুদ্রা একসঙ্গে নিয়ে টস করা হয়েছে, দিয়ে বলছে এক সংখ্যক মুদ্রায় হেড করেছে, তো এক্স এর সম্ভাবনা বিভাজন নির্ণয় করতে হচ্ছে। এখানে একটা জিনিস বলে রাখি, 10টি ঝোঁকশূন্য মুদ্রা একসাথে টস করা বা একটা কয়েনকে 10 বার টস করা একই ব্যাপার। মানে আলটিমেটলি জিনিসটা একটু ভালো করে ভেবে রাখো যে 10খানা কয়েনকে একসাথে টস করলাম কী কী আউটকাম আসতে পারে, অথবা একটা কয়েনকে 10 বার একবার করে টস করলাম, সে কন্ডিশনটা কিন্তু একই থেকে যায়। তো যাই হোক, এখানে যেরকম বলেছে সেই অনুযায়ী এগুলো 10টি ঝোঁকশূন্য মুদ্রাকে একসাথে টস করা হয়েছে। তো এক্স এর ভ্যালু বলছে কি, যে কতগুলো হেড আসছে। তো ওই হেড একটাও আসতেই পারে, একখানা হেডও কিন্তু এলো না, এরকম কিন্তু কন্ডিশন অবশ্যই আসতে পারে। তো এবার দেখো কেসটা, একটাই মাত্র হেড এলো, সেটা হতে পারে, দুটো হেড এলো, এটা হতে পারে। তো এরকম করে ম্যাক্স টু ম্যাক্স কত দিয়ে হতে পারে, ডট 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 সবগুলো লিখছি না, 10খানা কয়েনেই কিছু এলো, হেড চলে এলো, এর বাইরে কিছু আসতে পারে কি, মানে 0টা হেড এলো, মানে 10খানা কয়েন টস করেছে 10টায়, মানে সবকটা ধরো 10 চলে এসেছে, মানে একটাও হেড এলো। তারপরেরটা র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালু 1 দেখাচ্ছে, তার মানে 10টা কয়েনের মধ্যে কোনো একটার মধ্যে হেড এসেছে, কোনো একটা, যে কোনো একটা, সেটা হতে পারে যে কোনো কেউ। আচ্ছা, এবার এক্স এর ভ্যালু 2 লেখা আছে, তার মানে কি বোঝাচ্ছে, যে দুটো কয়েনের মধ্যে দুটো কয়েনের মধ্যে হেড এসছে। তো সেটা সেই দুটো কয়েনটা ওই 10টা কয়েনের মধ্যে যে কেউ কিন্তু হতে পারে। এরপরে 2 এর পরে অবভিয়াসলি 3 হবে, 4 হবে, 5 হবে, এইভাবে এগোতে এগোতে 10 পর্যন্ত গিয়ে পৌঁছেছে, মানে 10টা কয়েনই চলে এসছে, হেড চলে এসছে। তো এবার আমাদের সম্ভাবনার বিভাজন যেটা বলে, প্রত্যেকটা র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালু আর তার রেসপেক্টিভ প্রবাবিলিটিগুলোকে যদি আমরা লিখে রাখি, যেটা আমাদের আউটকাম হিসেবে আসবে, সেটাই কিন্তু আমাদের সম্ভাবনার বিভাজন হয়ে দাঁড়ায়। তো এখানে একটু টুইস্ট আছে, নর্মালি কিন্তু আমরা যে প্রসেসে কিন্তু আমরা প্রবাবিলিটি ক্যালকুলেশন করি, এখানে কিন্তু সেটা হবে না। এখানে একটুখানি ছোট্ট করে একটা থিওরেম আমরা একটু ডিসকাস করবো। থিওরেমটা হচ্ছে এরকম, ধরো কোনো একটা কয়েনকে n বার টস করা হবে, কবার টস করা হয়েছে, n বার, একটা কয়েনকে n বার টস করা হয়েছে, ঠিক আছে। এবার এই n বার টস করার পর আমি চাইছি যে r বার হেড পড়ুক বা পড়বে। তো কি চাইছি, আমি একটা কয়েনকে n বার টস করেছি, যেমন এখানে n এর মানটা হচ্ছে 10, আমি 10 বার একটা কয়েনকে, এটা এই কন্ডিশনটা এরকম ভেবে নাও যে একটা কয়েনকে আমি কবার টস করেছি, 10 বার টস করেছি। অ্যাকচুয়ালি দেওয়ার হচ্ছে 10টা কয়েনকে একবার টস করা হয়েছে, কিন্তু আমি ডিসকাস করেছি অলরেডি 10টা কয়েনকে একবার টস করা অথবা একটা কয়েনকে 10 বার টস করা কিন্তু একই কন্ডিশন বোঝায়। ধরো একটা কয়েনকে n বার টস করা হয়েছে, বা এটাকে এভাবেও ভাবা যেতে পারে, n খানা কয়েনকে একবার টস করেছে, আমি চাইছি r বার হেড পড়ুক। তাহলে আন্ডারলাইন করে রাখলাম,
এই আর বার হেড পড়ুক, কেউ এটাকে টেলও কিন্তু চাইতে পারে, সেটা রাদার পার হেড হতে পারে অথবা টেল, কোনো একটা কিছু হতে পারে। তো আমি আপাতত হেড নিয়ে ব্যাপারটা বোঝাবার চেষ্টা করছি, তারপরে পরে টেল দিয়ে ডিসকাস করবো টেলটা হলে কি আপনার অ্যাকচুয়ালি। তো এবার এই যে আর বার কি চাইছে, আমি কি বলুক, হেড পড়ুক। এই হেড পড়াটাকে আমি বলবো সাকসেস। কি বললাম, হেড পড়াটাকে বলবো কি সাকসেস, হেড না পড়াটাকে বলবো কি ফেলিওর। তো ধরো ওই হেড পড়ার প্রবাবিলিটিটা ধরো আমি নর্মালি পি দিয়ে ডিনোট করবো। কি দিয়ে ডিনোট করবো? এটাকে বলবো কি সাফল্য। এটাকে কি দিয়ে ডিনোট করবো? সাফল্য। আর হেড না পড়া কিউটাকে বলবো অসাফল্য বলে লিখব। আশা করছি জিনিসটা বোঝাতে পারবেন। আচ্ছা, তো এবার এই সাফল্য অসাফল্য ব্যাপারটা পরে আমি আসছি, এটা আপাতত ছেড়ে রাখো। মেন স্টোরিটা কি, একটা কয়েনকে এন বার টস করা হয়েছে অথবা এন খানা কয়েনকে একবার টস করা হয়েছে। এরপরে আমি চাইছি কি টস করার পর যে আর বার কি আসুক, হেড আসুক। তো এই যে অ্যাকচুয়ালি প্রবাবিলিটি অফ আর, প্রবাবিলিটি অফ আর, এটা আমরা পাবো কি একটা ফর্মুলা দ্বারা ক্যালকুলেশন করবো, যেটা হবে কি এন সি আর পি টু দি পাওয়ার আর ইন্টু কিউ টু দি পাওয়ার এন মাইনাস আর। এই ফর্মুলা দিয়ে ক্যালকুলেশন করবো জিনিসটা। তো এখানে এই পিটা সাকসেস, মানে আমি যেটা চাইছি সেটা আর বার ঘটুক, মাথায় আর দিয়েছি, মানে আমি চাইছি কি আর বার হেড ঘটুক। এখানে আপাতত এই পিটা হেড পড়াকে বোঝাবে। এই পিটা কাকে বোঝাবে? হেড পড়াকে বোঝাবে। আর কিউটা কাকে বোঝাবে? হেড না পড়াকে বোঝাবে। হেড না পড়াকে বোঝাবে, দ্যাট মিন্স টেল পড়াকে বোঝাবে। আচ্ছা, তো জিনিসটা আরেকবার একটুখানি বোঝা যায় যে ফর্মুলাটা কীরকম ইউজ করা হয়েছে। টোটাল এন বার টস করেছি, তার মধ্যে আর বার কি চাইছি? হেড চাইছি। সেই জন্য এন সি আর পি টু দি পাওয়ার আর। পিটা কি? পিটা হচ্ছে আর পড়বে তার প্রবাবিলিটিটাকে পি বোঝাচ্ছে। মানে ধরো হেড পড়ার প্রবাবিলিটি নর্মালি তো কী হয়? হাফই হয়। হেড না পড়ার প্রবাবিলিটি সেটাও হাফই হয়। মানে এই হাফটা আমার আর বার আসবে। আর কিউটা হচ্ছে অসাফল্য, মানে টেল পড়বে। এখানে দুটো প্রবাবিলিটি পি এর মান কিউ এর মান সেম বলে একটু কনফিউশন লাগতে পারে, কিন্তু নর্মালি ধরো একটা দুটো ছক্কাকে 5 বার টস করলাম, সেক্ষেত্রে আমি ধরো 3 চাইছি, 3 পুরো, 2 বার 3 পুরো। ওই 3 পড়াটাকে তখন বলবো সাফল্য, আর 3 না পড়াটাকে বলবো অসাফল্য। তখন সাফল্যটাকে আমরা ন্যাচারালি পি দিয়ে বলবো, আর অসাফল্যটাকে আমরা কিউ দিয়ে বলবো। তো সেই রকম ক্ষেত্রে দেখবে একটু পি আর কিউ এর মান কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমি একটা এক্সাম্পলটা বললাম, যেটা একটু বলে দিই। ধরো লুডোর ছক্কাকে আমি কবার টস চেলেছিলাম? 5 বার চেলেছিলাম। তো সেক্ষেত্রে আমি যে সাফল্যটা চাইছি, ধরো 3 চাইছি, 5 বার টস করেছি, তার মধ্যে আমি ধরো কিছু বার 2 বার 3 বার 3 চাইছি আমি, সেটা পরের কথা কবার 3 চাইছি, বাট 3 চাইছি। সেই 3 পড়াটাকে বলবো সাকসেস পি, সেটা হবে 1/6। আর কিউটাকে বলবো 3 না পড়া, দ্যাট মিনস 3 না পড়া মানে বাকি 5টা আউটকামসের মধ্যে কেউ একজন আসবে, দ্যাট মিনস 5/6। তো পি কিউ এর মান এখানে 1 হয়েছে বলে এই নয় যে প্রতিবারই কিন্তু আমরা একই পাবো। কন্ডিশন চেঞ্জ, তো পি কিউ এর ভ্যালুও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো এখানে কিন্তু আমরা অঙ্কটা পয়েন্ট নিয়ে করছি না, দ্যাটস ওয়াই আমরা পয়েন্ট নিয়ে ডিসকাস করছি। তো আমরা ফর্মুলা কোনটা ইউজ করবো? এন সি আর পি টু দি পাওয়ার আর। পিটা মানে সাকসেস, মানে হেড পড়ুক, কবার হেড পড়ুক, আর বার হেড পড়ুক। আর এখানে কিউ বলতে কি বোঝানো হচ্ছে? যে আর বাকি বার কি করবে? টেল করবে, হেড করবে না, মানে সাফল্য আসবে না। তো এখানে একটা জিনিস মনে রাখার বিষয়বস্তু, পি প্লাস কিউ এর ভ্যালু অলওয়েজ ইকুয়াল টু কি হবে? 1। তো এবার এইখানটা একটু জিনিসটা বোঝা যায় কি কেসটা এখানে ঘটেছে, যে এক্স এর মান 0 লিখে রেখেছি। হোয়াট ডাজ ইট মিন 0 লিখে রেখেছি? এটার মানে বোঝাচ্ছে একবারও কিন্তু হেড পড়েনি। এক্স কিন্তু কি বোঝাচ্ছে? হেড পড়ার সংখ্যাকে বোঝাচ্ছে। তো আমরা এই ফর্মুলাটার দিকে একটু দেখো। এক্স এর মান হচ্ছে, মানে আর এর মান হিসেবে এখানে এক্সটাকে ব্যবহার করা হচ্ছে। এখানে আমি আর লিখে রেখেছি, কিন্তু এখানে আর এর পরিবর্তে কোনটাকে ব্যবহার করবো? এক্স। তো আমরা এখানে এক্স লিখবো। এক্স এর ভ্যালু আমি কবার টস করেছিলাম কয়েনটাকে? 10 বার, বা 10টা কয়েনকে একবার টস করেছিলাম। 10 C 0
সাফল্য পি মানে হেড করুক, সেটা 11 চাইছি না, মানে 0 বার চাইছি। তার মানে সাফল্য আসবে না 10 বার। আশা করছি জিনিসটা বোঝাতে পারলাম কি বলতে চাইছি। আচ্ছা, এবার এখানে কেসটা দিকে দেখাও। এখানে এক্স এর মান 0 থেকে যখন 1 এ পৌঁছালাম, তার মানে এখানে চাইছি কি একটাই হেড করুক। তার মানে 10C1 সাফল্য কে পি বলছি আমি। এখানে সাফল্য কোনটাকে বোঝাচ্ছে? হেড করাকে বোঝাচ্ছে, সেটা আমি একবার চাইছি। পি এর মাথায় 1, আর সাফল্য হবে না সেটা কবার? অবভিয়াসলি 9 বার। সিমিলারলি এক্স এর মান 0, 1 থেকে চেঞ্জ হয়ে যখন 2 থেকে পৌঁছাবে, তখন এটাই ঠিক এইরকম ভাবে দেখতে লাগবে। 10C2 এক্স এর মান 2 মানে কবার হেড চাইছি? 2 বার হেড চাইছি, আর হেড করাটাকে আমি সাফল্য দিয়ে বিচার করছি। সেই জন্য পি এর পাওয়ারে কত দেব? 2 বার সাফল্য, আর কিউটা যেহেতু সাফল্য অসাফল্যকে বোঝাচ্ছে, তো বাকি 8 বার অবশ্যই কি থাকবে? কিউ করবে। তো এভাবেই প্রসেসটা আমাদের রানিং হতে হতে র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালু যখন 10 অবধি গিয়ে আমরা পৌঁছাবো, তখন আমাদের ঠিক জিনিসটা এইরকম দেখতে লাগবে। 10C10 পি 10 বারই পড়ছে, কিউ একবারও কিন্তু পড়ছে না। আশা করছি জিনিসটা বোঝাতে পারলাম। এক্স এর মান 10 মানে 10 বারই হেড করে গেছে। তো 10 বারই যদি হেড করে যায়, আমি তো 10 বারই কয়েনকে টস করেছিলাম, তো সেক্ষেত্রে কিন্তু 10 বার কয়েন টস করিনি, মানে 10টা কয়েনকে একবার টস করেছিলাম। ওই যে বলছিলাম না 10টা কয়েনকে একবার টস করে, একটা কয়েনকে 10 বার টস করে, একই জিনিস। তো দ্যাটস ওয়াই এরকমই একটা ব্যাপার। তো তখন সেক্ষেত্রে সাফল্য 10 বারই আসবে, আর অসাফল্য একবারও আসবে না। তো এই যে রেজাল্টটা তোমাদের হাতে এলো, এই রেজাল্টটাই হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। বাট এটা কিন্তু তোমাদের অপশনে কিন্তু এই টাইপের কিন্তু সাজেস্ট কিন্তু করা নেই। তো আমরা অপশন ওয়াইজ কিভাবে জিনিসটা হয়েছে সেটাকে একটু বিচার করব। আচ্ছা, এখানে তোমাদের একটা জিনিস দেখার বিষয়, দেখো এই সবকটা প্রবাবিলিটির মধ্যে কি কি জিনিসগুলো পুরো রিমেন্স সেম। দেখো এই বিভাজনটাকে আমরা একটুখানি একই লাইনে লেখার চেষ্টা করছি। দেখেন 10C এটা কিন্তু ফিক্সড, পিও ফিক্সড, কিও ফিক্সড। দেখো পি কিউ দুটো কিন্তু একই জায়গায় একই রকম ভাবে রয়েছে। এবার বারবার পরিবর্তন হচ্ছে কোনটা? 0, 1, 2 and so on 10। এগুলো কারা কোনটা পরিবর্তন হতে যাচ্ছে? এগুলো সমস্তটা কিন্তু এক্স এর ভ্যালু। তো এই 0, 1, 2 এইগুলোর জায়গায় আমি ব্যবহার করব কি? এক্স। আচ্ছা, আরেক জায়গায় দেখো আর কি পরিবর্তন হচ্ছে? পি এর পাওয়ারটা পরিবর্তন হচ্ছে। দেখো 0 থেকে 1, কখনো 1 থেকে 2, তখন এরকম করতে করতে 10 পর্যন্ত যাচ্ছে। তো পুরোপুরি এই পাওয়ারটা আমি এক্স দেবো। তো কেন এক্স দেবো? কারণ এক্স এর পাওয়ার যখন 0 হবে, তো এই জায়গায় 0, এই জায়গায় 0 বসালেই আমাদের এইটা দেখতে লাগছে। আর কিউ এর পাওয়ারটা কখনো 10, কখনো 9, কখনো 8, মানে দেখো প্রত্যেকবার কিন্তু কমতে কমতে গেছে। তো এটা অ্যাকচুয়ালি আমি করবো কি 10 মাইনাস এক্স। কি করবো এটাকে? 10 মাইনাস এক্স। যদি এক্স এর মান 0 হয়, এই 3 জায়গাতেই 0 বসিয়ে দেখো আমার এইটাই চলে আসবে। এক্স এর মান যদি 1 হয়, এই জায়গাগুলোতে 1 বসিয়ে দেখো এক্স্যাক্টলি এটা চলে আসবে। তো এইরকম ভাবে এক্স এর মান যতক্ষণ পরিবর্তন করতে করতে যাবো আপ টু 10 পর্যন্ত, প্রত্যেকটার কিন্তু প্রবাবিলিটি এইটাই কিন্তু শো করছে। এবার এখানে একটা মজার জিনিস হচ্ছে যে এক্সটা কি বোঝাচ্ছে? এক্স এর মান 0, 1, 2 and so on আপ টু কত অবধি যাচ্ছে? আমার 10 পর্যন্ত যাচ্ছে। বাট স্টিল কিন্তু আমাদের অপশন কিন্তু এখানে ম্যাচ করেনি। এবার এটাকেই দেখো আমরা এইভাবে লিখবো 10CX, পি এর জায়গায় লিখবো হাফ টু দি পাওয়ার এক্স, কিউ এর জায়গাতে লিখবো হাফ টু দি পাওয়ার এক্স মাইনাস 1, আর এক্স যেভাবে চেঞ্জ হচ্ছিল 1, 2, 3 and up to 10 পর্যন্ত ওভাবেই কিন্তু চেঞ্জ হবে। ইজ ইকুয়াল টু 10CX। এই দুটোকে যদি সেম জিনিস মাল্টিপ্লাই করি সূচকের নিয়মাবলী অনুযায়ী, পাওয়ার দুটো অ্যাড হয়ে যাবে। পাওয়ার দুটো অ্যাড হওয়ার ফলে আমার পাওয়ারে পাচ্ছে কত? হাফ টু দি পাওয়ার 10 when x is equal to 0, 1, 2 and so on up to কত পর্যন্ত গেল? 10 পর্যন্ত গেল। এবার এখানে একটা কোয়েশ্চেন হলো, হঠাৎ করে পি এর জায়গায় হাফ বসিয়ে দিলাম, কিউ এর জায়গায় হাফ বসিয়ে দিলাম কেন? এটা দেখো তোমাদের কোনো না কোনো অপশনে কিন্তু ম্যাচ করে যাবে। মোস্ট অফলি তোমাদের বি নম্বর অপশনটা দেখবে তোমাদের এটা ম্যাচ করে গেছে। আমি
প্রপারলি বলছি না, নিজেরা মিলিয়ে নেবে, তবে মোস্ট অফ বি নম্বর অপশানটা কিন্তু তোমাদের কিন্তু এটা ম্যাচ করছে। তো যাই হোক, এবার মেন কোয়েশ্চেন যেটা, সেটা পি এর ভ্যালু হাফ, কিউ এর ভ্যালু হাফ কেন হবে? আচ্ছা, এবার এই যে পিটাকে কি বারবার বলছিলাম, সাফল্য। সাফল্য মিনস হেড করা। তো একটা কয়েনকে যদি একবার টস করি, তো হেড করার প্রবাবিলিটি কত? অবভিয়াসলি 1/2। তাহলে সাফল্য পি এর মান 1/2। কিউটাকে কি বলছে? অসাফল্য। মানে কোনটাকে বোঝাচ্ছে? টেল বোঝাচ্ছে। তো টেলকে কিউ দিয়ে বোঝাচ্ছে, সেটা ইজ ইকুয়াল টু অবভিয়াসলি হবে কত? 1/2। দ্যাটস ওয়াই পি এর ভ্যালুটা 1/2, কিউ এর ভ্যালুটাও কিন্তু আমরা 1/2 টাই বসালাম। হোপফুলি অঙ্কটা বোঝা গেছে। আচ্ছা, নেক্সট 15 নম্বর অঙ্কে চলে আসি। 15 নম্বর অঙ্ক বলছে একটি ঝোঁকশূন্য পাশা একবার ঘুরিয়ে দেওয়া হলে একজন ব্যক্তি প্রাপ্ত যুগ্ম সংখ্যার সমপরিমাণ অর্থ লাভ করে এবং প্রাপ্ত অযুগ্ম সংখ্যার সমপরিমাণ অর্থ হারায়। গেম পিছু পরিণামে সে কত অর্থ প্রত্যাশা করতে পারে? তার মানে ম্যাথামেটিক্যাল এক্সপেকটেশনটা ক্যালকুলেশন করতে চাইছে অঙ্কটায়। তো এখানে অঙ্কটা মিনিংটা একটু বোঝা যায়, তো অ্যাকচুয়ালি বলতে কি চেয়েছে, ঝোঁকশূন্য পাশা, পাশা উডো চক্কা, একই টাইপের জিনিস, একবার ঘুরিয়ে দেওয়া হয়েছে। তো ওপরে যে আউটকামসগুলো আসতে পারে, সেটা 1 আসতে পারে, 2 আসতে পারে, 3 আসতে পারে, 4 আসতে পারে, 5 আসতে পারে, 6 আসতে পারে। এটা লুডো ছক্কা চাললে এই জিনিস আসতে পারে, পাশা চাললে এই জিনিস আসতে পারে। এবার এখানে বলছে কি, যদি ব্যক্তি প্রাপ্ত যুগ্ম সংখ্যার সমপরিমাণ অর্থ লাভ করে, মানে 2, 4, 6 এদের মধ্যে কিছু যদি পড়ে, তাহলে তত টাকা করেই পাবে। মানে লুডো মানে কয়েনটা মানে বলছি, পাশাটা চালার পর যদি 2 আসে তাহলে 2 টাকা পাবে, যদি 4 আসে তো 4 টাকা পাবে, যদি 6 পড়ে তো 6 টাকা পাবে, কারণ এরা যুগ্ম। এরপরে কি বলছে, এবং প্রাপ্ত অযুগ্ম সংখ্যার সমপরিমাণ অর্থ হারায়। তার মানে যদি 1 পড়ে, 1, 3 আর 5 হচ্ছে অযুগ্ম সংখ্যা, তো 1 পড়লে 1 টাকা সে হারিয়ে ফেললো, 3 পেলে 3 টাকা হারিয়ে ফেললো, 5 পেলে 5 টাকা হারিয়ে ফেললো, মানে হেরে গেল অ্যাকচুয়ালি, জুয়া খেলা ওয়ান টাইপ। তো এক্ষেত্রে আমরা যে র্যান্ডম ভেরিয়েবলটা ইউজ করব, তো সেটা আমরা করব কি, আনসার করার সময় মনে করি এক্স দ্বারা ব্যক্তিটির প্রাপ্ত অর্থের পরিমাণকে বোঝায়। এইটা হয়ে গেল র্যান্ডম ভেরিয়েবল। এক্সটাকে র্যান্ডম ভেরিয়েবল নিলাম। এবার বিভাজনটা যদি আমার কাছে না থাকে, আমাদের কোয়েশ্চেনটা বলছে প্রত্যাশা কত অর্থ প্রত্যাশা করতে পারে, দ্যাট মিনস এক্সপেকটেশন ক্যালকুলেশন করতে বলছে, অর্থের প্রত্যাশা। এখানে অর্থটাকে আমরা কি দিয়ে লিখছি, অর্থের প্রত্যাশা, মানে কত টাকা সে এক্সপেক্ট করছে, ঠিক আছে। তো সেটা ক্যালকুলেশনটা হবে কি করে, সে ধরো লুডো ছক্কা চাললাম আমি, বা পাশাটা চাললাম, আমার 1 পড়ে গেছে, তার মানে সে -1 টাকা সে হারিয়ে ফেলবে। যদি 2 টাকা পড়ে, 2 পড়ে, তাহলে সে 2 টাকা পেল, সেই জন্য পজিটিভ রাখলাম জিনিসটা। যদি কোনো কারণে 3 পড়ে, তার মানে সে টাকাটার পরিমাণ কি হচ্ছে, কমে যাচ্ছে না, -3 লিখছে এখানে। এগুলো কিন্তু লুডো ছক্কার মানগুলো কিন্তু লিখছি না, সে কত টাকা পাচ্ছে কত টাকা হারাচ্ছে সেটা বোঝাচ্ছে। -1 টাকা পেয়েছে মানে 1 টাকা হারিয়ে ফেলবে, +2 টাকা পেয়েছে মানে 2 টাকা অ্যাকচুয়ালি সে পেয়েছে। সিমিলারলি যখন 3 পড়ছে, সে 3 টাকা কিন্তু হারিয়ে ফেলছে, সেটাকে বোঝাবো কি করে, -3 দিয়ে বোঝাবো। সিমিলারলি যখন 4 পড়ছে, তখন 4 অ্যাকচুয়ালি পাবে 5-এর জন্য 5 টাকা পেলে, যেহেতু অড নাম্বার 5 টাকা হারিয়ে ফেলবে, -5। সিমিলারলি 6-এর জন্য কত লিখবো, 6। এবার প্রবাবিলিটি অফ এক্স, অ্যাকচুয়ালি হবে কি প্রবাবিলিটি অফ এক্সটা, এটা হবে 1/6, এটাও 1/6, এটাও 1/6, প্রত্যেকটা কিন্তু এক্স্যাক্টলি 1/6 করেই আসবে। কেন এরকম 1/6 হলো, তো -1 টাকা সে 1 টাকা হারাচ্ছে, তার মানে 1 পড়েছিল তবে না হারাচ্ছে, মানে লুডো ছক্কা ছেলে বা পাশাটা চালার পর আউটকামটা আমার 1 আসবে, অযুগ্ম আসবে, তবে 1 টাকা হারাবে। তো 1টা পাওয়ার প্রবাবিলিটি কত, 1 পাওয়ার প্রবাবিলিটি 1/6, 1 পেলো তবে গিয়ে আবার 1 টাকা সে হারিয়ে ফেলেছে। তো এই হয়ে গেল কিন্তু তোমাদের ডিস্ট্রিবিউশন। এবার এইটার কিন্তু আমরা কি চাইছি, প্রত্যাশা চাইছি। এক্সটাকে কিন্তু প্রাপ্ত অর্থ দিয়ে কিন্তু লেখা হয়েছে। এক্সপেকটেশন কিভাবে ক্যালকুলেশন করবো আমরা কিন্তু অলরেডি জানি, র্যান্ডম ভেরিয়েবলের প্রত্যেকটা ভ্যালু অ্যান্ড দেয়ার রেসপেক্টিভ প্রবাবিলিটিগুলোর গুণফলগুলোকে আমরা যদি যোগ করে দিই, তাহলে যে আউটকামসটা আসবে সেটা কিন্তু আমাদের এক্সপেকটেশন বেরিয়ে যায় বা প্রত্যাশা বেরিয়ে যায়।
তো মাইনাস একের সঙ্গে যদি ক্যালকুলেট করি -1/6 প্লাস এটার সঙ্গে গুণ করলে 2/6 প্লাস তারপর একটা -3/6 তারপর একটা অবভিয়াসলি 4/6 প্লাস -5/6 প্লাস 6/6। তো প্রত্যেকটা ক্ষেত্রে -1 প্লাস 2 -3 প্লাস 4 -5 প্লাস 6 ইজ ডিভাইডেড বাই 6। তো এই দুটোকে সমস্তটা ক্যালকুলেশন করে দেখবে, উপরে 3 আসছে নিচে 6, ক্যালকুলেশন করে আসছে কত আনসার 1/2। এইটা হয়ে গেল কিন্তু প্রত্যাশা, মানে সে এই যে টোটাল যে কন্ডিশন দিয়েছে সেখান থেকে কত টাকা এক্সপেক্ট করতে পারে, 1/2 টাকা সে কিন্তু এক্সপেক্ট এখান থেকে করতে পারে। তো এটা হচ্ছে এর আনসার। এটা দেখো মোস্ট প্রবলি তোমাদের সি নম্বর অপশনটা ফলো করছে। আমি অপশনগুলো ঢুকিয়ে নিই, বোর্ডে একটু স্পেশাল সমস্যা হলে ঢুকছি না, তো অপশনগুলো তোমরা একটু দেখে নিও। হোপফুলি অপশনটা দেখতে খুব একটা অসুবিধা হবে না। আচ্ছা, নাম্বার 16 16 নম্বর অঙ্ক দেখো কি বলছে। বলছে এ ও বি একটি গেম খেলে, যাতে তারা একজনের পর আর একজন 4টি ঝোঁকশূন্য মুদ্রা একসঙ্গে নিক্ষেপ করে। মানে ধরো এ একবার করছে কি 4টে ঝোঁকশূন্য মুদ্রাকে নিক্ষেপ করছে, আর একবার বি করছে কি বি একবার 4টে ঝোঁকশূন্য মুদ্রাকে নিক্ষেপ করছে। এটা সিম্পল জিনিস, মানে দুজনাই একবার করে চান্স নিচ্ছে। মানে এ একবার 4টে ঝোঁকশূন্য মুদ্রা নিক্ষেপ করলো, ছুড়লো, একবার বি ট্রাই করলো। এই হচ্ছে সিম্পল গেম। এবার গেমের কি কন্ডিশন কি আছে সেটা পরে করলে বোঝা যাবে। বলছে যখন এ নিক্ষেপ করে তখন এইচ টাকা পায় যেখানে, দুঃখিত হাতের লেখা আমার খুব ভালো, যেখানে এইচ দ্বারা প্রাপ্ত হেডের সংখ্যাকে প্রকাশিত হয়। প্রাপ্ত হেডের সংখ্যাকে প্রকাশিত হয়। তার মানে এ যখন চান্স নিচ্ছে, মানে এ বি দুজনেই একবার করে চান্স নেবে। কিরকম চান্স নেবে? 4টে কয়েনকে একসাথে টস করবে, এও করবে সেম কাজ, বিও করবে। এবার এ 4টে কয়েনকে টস করেছে। এবার 4টে কয়েনকে টস করে বলতে কি চাইছে, এ যখন নিক্ষেপ করে তখন এইচ টাকা পায় যেখানে এইচ দ্বারা প্রাপ্ত হেডের সংখ্যাকে প্রকাশিত হয়। মানে ওই 4টে কয়েনকে যখন টস করলো এ, তখন ওতে কিছু তো হেড টেল অথবা কিছু তো আসবে, তো যতগুলো হেড পড়বে তত টাকাও পাবে। সিম্পল জিনিস। আর একবার কি বলছে, বি তার নিক্ষেপে 4টি হেড বা 4টি টেল করলে কে টাকা পায়, অন্যথায় কিছু পায় না। এইটা কিন্তু আমি তলায় আন্ডারলাইন দিয়ে রাখলাম, এই ব্যাপারটা পরে কিন্তু আমি ডিসকাস করবো। অন্যথায় কিছু পায় না, এটা কেন দেওয়া রয়েছে। আচ্ছা, এবার বি এর কেসটা বলি। বি কত টাকা পাবে? কে টাকা পাবে। কে টাকা কখন পাবে? 4টে কয়েন বি টস করছে, বি এর চান্স এসছে। এবার ও কে টাকা পাবে তখনই হয় সবকটাই টেল ফেললো অথবা সবকটাই হেড ফেললো, আদারওয়াইজ কিন্তু কোনো টাকা পাবে না, মানে 0 টাকা পাবে। গেমটি পক্ষপাতহীন হলে কে এর মান কত হবে সেটা নির্ণয় করতে বলছে। অপশনসগুলো আমি একটু পড়ে দিই। অপশনসগুলো রয়েছে 16 রয়েছে, 1 2 রয়েছে, সি নম্বর অপশনে 2 রয়েছে, আর ডি নম্বর অপশনটায় 0 রয়েছে। এই হচ্ছে সিম্পল জিনিস। তো আমরা দুজনকার এক্সপেকটেশন ক্যালকুলেশন করবো। দুটোর এক্সপেকটেশন কিন্তু সেম হওয়ার কথা, তবে পক্ষপাতহীন হবে। মানে এ যা এক্সপেক্ট করছে বি এরও এক্সপেকটেশন দুটো সেম যদি হয় তবে গেমটাকে আমরা পক্ষপাতহীন বলতে পারবো। তো দুজনকার এক্সপেকটেশন ক্যালকুলেশন করার জন্য দুজনকারই কিন্তু বিভাজন খুবই নিলেন। তো আমি আগে এর যেটার জন্য যে এক্সপেকটেশন সেটা ক্যালকুলেশন করা যায়। তো আমরা আনসারটা কীভাবে করছি দেখেন। তো এখানে করছি কি, মনে করি x দ্বারা a এর প্রাপ্ত অর্থকে বোঝায়। মনে করি x দ্বারা a এর প্রাপ্ত অর্থকে বোঝায়। তার মানে x এর মান কি হতে পারে, নিজের একটু মনে একটু গেস করে নাও কি হতে পারে। আচ্ছা, আশা করছি গেস করতে পারছো। টাইম দিলাম, তাকে একটু গেস করে নাও। আমি আরেকবার বলছি, x দ্বারা a এর প্রাপ্ত অর্থকে বোঝায়। মানে a পাবে ক টাকা,
এইচ টাকা বলে দিয়েছে, এইচ টাকা পাবে, কিন্তু সেই এইচ টাকাটা এইচের মানে এইচেরই ওপর ডিপেন্ড করে রয়েছে, যেখানে এইচটা কি হেডের সংখ্যাকে বোঝাচ্ছে। মানে সে 4টে কয়েনকে টস করা হয়েছিল, এই 4টে কয়েনকে টস করেছে, ভাবলাম একটাও হেড পড়েনি, তার মানে 0 টাকা পেল। সিম্পল জিনিস। 4টে কয়েন টস করে 4টের মধ্যে কোনো একটাতে হেড এসছে, তাহলে সে 1 টাকা পাবে। 4টে কয়েন টস করে ধরো 2টো কয়েনের মধ্যে হেড এসছে, তাহলে সে 2 টাকা পাবে। 3টে কয়েনের মধ্যে হেড এসছে, তাহলে 3 টাকা পাবে। হতে পারে 4টের মধ্যে হেড চলে এসছে, তাহলে 4 টাকায় পেল। তাহলে এই হয়ে গেল কি আমার র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালু। এই র্যান্ডম ভেরিয়েবলটা কার জন্য ব্যবহার করা হচ্ছে? এ এর জন্য ব্যবহার করা হচ্ছে। কি র্যান্ডম ভেরিয়েবলটা বোঝাচ্ছে? তার প্রাপ্ত অর্থের পরিমাণকে বোঝাচ্ছে। এবার যদি এর প্রবাবিলিটি ক্যালকুলেশন করে দিই, তাহলে কি চলে আসবে? আমার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা আমরা ক্যালকুলেশন করব। তো এখানে আমরা কিন্তু সেই বার্নৌলি ট্রায়ালে যে আমাদের ফর্মুলাটা ইউজ করেছিলাম, একটু কিছুক্ষণ আগেই আমি একটা অঙ্কতে ইউজ করেছি, যেখানে আর বার সাকসেস পেতে গেলে NCR ইন্টু P টু দি পাওয়ার R ইন্টু Q টু দি পাওয়ার N মাইনাস R, এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করব। আশা করছি খুব ইজি জিনিসটা হয়ে গেছে। এবার দেখো তোমাদের কাছ থেকে ক্যালকুলেশন করা। তো এখানে আমি কবার টস করেছি? কয়েনকে 4বার টস করেছি। 4টে যোগসূত্র মুদ্রাকে টস করা বা একটা মুদ্রাকে 4বার টস করা একই জিনিস বোঝায়। তো 4 বারের মধ্যে আমি একবারও সাকসেস চাইছি না, এখানে হেডটাকেই আমি সাকসেস বলছি। টেলটাও সাকসেস হয়, বাট যেহেতু আমি হেডের উপর ডিপেন্ড করে রয়েছি, মানে হেডটাই চাইছি, সেই হেডটাকে আমরা সাকসেস ধরে নিচ্ছি। যদি এই জায়গায় কখনো টেল দেওয়া থাকতো, তখন পিটাকে আমরা টেলের জন্য ইউজ করতাম। এখন আপাতত হেডের জন্য ইউজ করবো, কারণ আমাদের মেনশন করা আছে হেডই চাইছি আমরা। তো 0টা হেড, তো 0টা হেড মানে পি সাকসেস, একটাও হবে না, 0 বসালাম। তাহলে কিউ কটা আসবে? কিউ 4টি আসবে, খুব সিম্পল ভাষায় কিউ 4টি আসবে। সেমভাবে এর পরেরটা 4C1, একটা সাকসেস চাইছি, মানে পি এর পাওয়ারে 1, কিউ মানে ফেলিওর কি আসবে? 3বার আসবে। এইটার ক্ষেত্রে র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালু যখন 2, এটা 2 দ্বারা কি বোঝানো হচ্ছে? আমি দুটো হেডকে অ্যাকচুয়ালি 2টা টাকার পরিমাণ বোঝাচ্ছে। আমি যদি দুটো হেডকে বোঝাই, একটু হয়তো ভুল হবে, কিন্তু এখানে এক্স এর যে ভ্যালু 2, সেটা কিন্তু 2 টাকাকে বোঝাচ্ছে। কিন্তু 2 টাকা আমি পাবো কখন? দুটো হেড করবে তবে না। তার মানে আলটিমেটলি ঘুরিয়ে ফিরিয়ে আমি দুটো হেডকেই চাইছি। তো দুটো হেডকে চাওয়া মানে এখানে বলবো কি 4C2 P টু দি পাওয়ার 2 Q টু দি পাওয়ার 2। তারপরেরটা সিম্পলি 4C3 P টু দি পাওয়ার 3 Q টু দি পাওয়ার কত হবে? 1। এরপরেরটা 4C4 P টু দি পাওয়ার 4 Q টু দি পাওয়ার কত আসবে? 0। আচ্ছা, এই ক্যালকুলেশনটা একটু দেখা যাক। আচ্ছা, 4C0 মানে হচ্ছে 1। আচ্ছা, এখানে একটু ছোট্ট করে লিখে রাখি, যেহেতু পয়েন্ট টস করা হচ্ছে, পিটা সাকসেস, সাকসেস মানে হেড পাওয়ার, তো হেড পাওয়ার প্রবাবিলিটি 1/2, কিউটা ফেলিওর, ফেলিওর মানে টেল করা, টেল করানোর প্রবাবিলিটি 1/2, দ্যাটস পি এর ভ্যালু 1/2, কিউ এর ভ্যালু 1/2। এবার এই কোশ্চেনটা পুরোটাই চলে যাচ্ছে, কেন চলে যাচ্ছে? NC0 এর ভ্যালু কি হয়? 1 আসে, আর কোনো কিছু পাওয়ারে 0 মানে সেটা 1। তাহলে আলটিমেটলি কিউ এর ভ্যালু যদি হাফ বসে, হাফ টু দি পাওয়ার কত হয়ে যাবে? 4। এই ভ্যালুটা আমরা পেলাম। সেমভাবে এখানে কি আসার কথা? এইটার জন্য 4C1 কথার মানে হচ্ছে 4। পি দেখো, পি এর পাওয়ারে 1, পি এর ভ্যালু হাফ, এখানে হাফ বসাও। এখানে কিউ 3টে, কিউ এর ভ্যালু হাফ, তো হাফ টু দি পাওয়ার 3 এইটা লেখা, অথবা 4 ইন্টু হাফ টু দি পাওয়ার 4 লেখা, একই ব্যাপার, দুটো গুণ হয়ে গিয়ে পাওয়ারটা 4 হয়ে গেছে। আচ্ছা, 4C2 কথার মানে হচ্ছে কত? 4C2 কথার মানে হচ্ছে, ক্যালকুলেশন করে দেখা যায়, 4 ইন্টু 3 ইজ ডিভাইড বাই 2 ইন্টু 1, কাটলে 2, আনসার হচ্ছে কত? 6। তাহলে এখানে আমরা ইকুয়াল টু 6 বসাবো। পি আর কিউ, পি এর মানে হাফ, কিউ এর মানে হাফ, তাহলে হাফ টু দি পাওয়ার 2, হাফ টু দি পাওয়ার 2, দ্যাট মিনস 1/2 টু দি পাওয়ার কত আসবে? 4 আসবে। আচ্ছা, সেম ভাবে 4C3 ক্যালকুলেশন করলে আমরা কত পাবো? 4C3 ক্যালকুলেশন করলে দেখো, ক্যালকুলেশন করে নিয়ে যাক এখানটাতে। 4C3 মানে 4 ইন্টু 3 ইন্টু 2 ইজ ডিভাইডেড বাই 3 ইন্টু 2, এগুলো কেটে দাও, আনসার কত পেলাম? এখানে 4। তাহলে পি এর ভ্যালু আমরা হাফ বসাবো, কিউ এর ভ্যালু হাফ বসাবো, হাফ 3টে, হাফ একটা,
তাহলে হাফের পাওয়ারে কত চলে গেল 4। তারপরেরটা দেখো 4c 4 মানে 1, q টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে পুরো থাকবে p টু দি পাওয়ার 4। দ্যাট মিন্স দাঁড়াচ্ছে কি 1/2 টু দি পাওয়ার কত 4। তো এই হয়ে গেল তোমাদের কি র্যান্ডম ভেরিয়েবলের কিন্তু যে রেসপেক্টিভ প্রবাবিলিটিসগুলো সেগুলো কিন্তু আমরা পেয়ে গেছি। আচ্ছা এইটাকে আমি একটু গুছিয়ে লিখে দিচ্ছি, কেমন দাঁড়াবে দেখা যাক। আচ্ছা আমি এখানটা একটু রেডি করে দিয়েছি, বোর্ডে স্পেস কম, আশা করছি একটু কম্প্রোমাইজ করে নেবে। তো আমি এগুলো পুরোটাই জায়গাগুলো ক্যালকুলেশন করে ভ্যালুগুলো বসিয়ে নিচ্ছি। এইটা হয়ে গেল এর প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, মানে এক্স এর প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এর পরবর্তীতে তো এটা তো গেল আমার এর জন্য। এবার বি এর গল্পটা কি দেখা যায়, বলছে এবার কততেও বলা ছিল এ আর বি দুজনা গেম খেলবে, দুজনাই 4বার 4বার করে কয়েন টস করবে। তো এর কয়েন টস করা হয়ে গেছে 4বার, তার ডিস্ট্রিবিউশন পেয়ে গেছে। এবার বি 4বার কয়েন টস করবে। বি এরটার ক্ষেত্রে একটুখানি গল্পটা অন্য। বি বলছে কে টাকা পাবে, কিন্তু তখনই পাবে যদি সে 4টে হেড ফেলতে পারে অথবা 4টি টেল ফেলতে পারে, অন্যথায় কিছু পাবে না। এইটা হয়ে গেছে কেস। তার মানে y এর যে ভ্যালুটা এখানে কি লিখছি দেখো তো, এখন মনে করি y দ্বারা b এর প্রাপ্ত অর্থকে বোঝায়। তাহলে b টাকা পাবে, ক টাকা পাবে, আইদার কে টাকা পাবে নাহলে 1 টাকাও পাবে না, অন্যথায় কিছু পাবে না। মানে ক টাকা পাবে, 0 টাকা পাবে। সিম্পল জিনিস, আমি যে তলা আন্ডারলাইন করে রেখেছিলাম অন্যথায় কিছু পাবে না, মানে ক টাকা পাবে, 0 টাকা পাবে। সিম্পল জিনিস। তার মানে এর ক্ষেত্রে যেমন এ 0 টাকা পেতে পারতো, 1 টাকা পেতে পারতো, 2 টাকা, 3 টাকা, 4 টাকা অবধি মোস্টলি পেতে পারতো। কেন? কারণ ওর হেডের সংখ্যার উপর ডিপেন্ড করেছিল, হেড যত পাবে ততগুলো টাকা পাবে। সিম্পল জিনিস। কিন্তু বি এর ক্ষেত্রে কিন্তু কন্ডিশনটা কিন্তু আলাদা। যদি 4টি হেড ফেলতে পারে অথবা 4টি টেল ফেলতে পারে তবে কে টাকা পাবে, নাহলে কিছুই পাবে না। সিম্পল জিনিস। তাহলে আইদার সে ওয়াইটাকে যদি আমি তার অর্থের র্যান্ডম ভেরিয়েবল ধরে নিই, সেই ক্ষেত্রে ওয়াই ভ্যালুটাকে আমি কে বলবো অথবা 0 বলবো। এবার এই কে টাকা পেতে গেলে তাকে 4টেই টেল ফেলতে হবে অথবা 4টেই হেড ফেলতে হবে। তো আমরা এখানেও কিন্তু সেই বার্নৌলি ট্রায়ালের যে ফর্মুলাটা রয়েছে সেই ফর্মুলাটা যদি আমরা অ্যাপ্লাই করি, ধরো আমি 4বার কয়েন টস করেছিলাম, তার মধ্যে আমি কি চাইছি, 4বারই হেডই করুক। আমি প্রথম আপাতত এটাই যাচ্ছি, 4বার কি করুক, হেডই করুক। তো সেই ক্ষেত্রে সাকসেস কি পাচ্ছি আমি, 4বারই পাবো আমি। ফেলিওর কবার হচ্ছে, ফেলিওর একবারও না, হ্যাঁ না। এবার করবো কি, একে 2 দিয়ে গুণ, 2 দিয়ে গুণ করে দিলে এটা আর এটা একসাথে বেরিয়ে আসে কে টাকার জন্য। কিন্তু কেন 2 দিয়েই বা কেন গুণ করছি, তো একটুখানি ডিটেলসে বোঝার জন্য আমি এখানটা উপরটা ছবিটা মুছে, অঙ্কটা মুছে দিচ্ছি আমি। দেখেন তো এখানে কেসটা কেমন দাঁড়াচ্ছে, যে বলছে বি তার নিক্ষেপে 4টি হেড পেতে চাইছে। 4টি হেড পেতে চাইছে মানে এটা 4c 4 কথার মানে হচ্ছে কত 1, p টু দি পাওয়ার 0। p এর ভ্যালুটা আমরা p সমান সাকসেস কয়েন টসের জন্য 1/2, q এর জন্য কত হচ্ছে 1/2। তো q এর ভ্যালু 0 হয়ে গেছে, আলটিমেটলি রয়েছে কত 1/2 টু দি পাওয়ার কত 4, দ্যাট মিন্স 1/16। এটা আমাদের কাছে রয়েছে। আচ্ছা তো এবার যদি এইটা 4টে টেল পাওয়াকে বোঝানো হতো, তখন টেলটাকে সাকসেস বলতাম না। এখন আমি 4টে টেল চাইছি। আমি একটু আগে যে বললাম যে সবসময় হেডটাকে যে সাকসেস বলবো তা না, যেটা রিকোয়ারমেন্ট আমার সেই অনুযায়ী সাকসেসটাকে আমরা ধরে নেবো। প্রথমটার ক্ষেত্রে আমরা ধরছিলাম কি হেডটা পেলেই আমার সাকসেস হবে, 4টে হেড পেতে হবে। এখন করছে কি, বাদ দেওয়ার পর 4টে টেল পেলেও আমি কে টাকা পাবো। তো 4টে টেল পাওয়াটাকে আমি এখন ধরে নেবো কি আমার সাকসেস। তো এই ক্ষেত্রে 4টে টেলের ক্ষেত্রে এক্স্যাক্টলি সেম জিনিসই আবার রিপিট হবে। একটু ভিজুয়ালাইজ করে দেখো, দেখো আমি 4বার কয়েনটা 4বারের মধ্যে আমি 4বারই সাকসেস চাইছি। এখন আমি টেল পড়াটাকে পি ধরবো আর হেড পড়াটাকে কিউ ধরবো। তো এবার p টু দি পাওয়ার 4 আর q টু দি পাওয়ার 0 এক্স্যাক্টলি আবার রিপিট হবে। এখানে কিন্তু এই pটাকে আর হেড না, এই pটা এখন পাল্টিকে টেল হয়ে গেছে, কারণ 4টে টেল চাইছি। এখন কিউটা কোনটা, এখন হেডকে বোঝাচ্ছে। তো এটা ক্যালকুলেশন করলেও এক্স্যাক্টলি 1/16 নিয়ে আসবে। মানে এইটা যা পেলাম পুরোপুরি কপি পেস্ট জিনিস দুবার পাচ্ছি। আশা করছি জিনিসটা বোঝাতে পারলাম। তো এইটা আমাদের ক্যালকুলেশন করে যেটা আসবে সেটা হচ্ছে কত 1/8। টোটালটা তো অলরেডি ক্যালকুলেশন করে দিয়েছি অলরেডি। এখানে 1/16 ইন্টু 2, দ্যাট মিনস এটা আসবে কত 1/8। এটা আসবে কত 1/8। আচ্ছা এবার এইটার ক্ষেত্রে দেখো অন্যথায় কোনো টাকা পাবে না। তার মানে y এর ভ্যালু কত হয়ে গেল 0,
তার মানে বাকিগুলো করবে, মানে 4টি হেড করবে না বা 4টি টেল করবে না, এইটা বাদ দিয়ে আর বাকিগুলো যা কিছু করুক সব ক্ষেত্রে সে কীভাবে 0টা করবে। কে টাকা পেতে গেলে 4টি হেড লাগবে, 4টি টেল লাগবে, কিন্তু 0 টাকা পেতে গেলে বাকিগুলো যে কোনো একটা হলেই হচ্ছে। তার মানে টোটাল প্রবাবিলিটি আমার হয় 1, সেখান থেকে 1/8টা বাদ দিয়ে দাও, তার প্রবাবিলিটি পেয়ে গেলাম, দ্যাট ইজ ইকুয়াল টু কত হলো 7/8। তো এইটা হয়ে গেল কি আমার y এর প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। yটা কি না b এর প্রাপ্ত অর্থের সম্ভাবনা বিভাজন। আচ্ছা, এবার অঙ্কটায় বলা ছিল যে গেমটি পক্ষপাতহীন। তার মানে গেমটি পক্ষপাতহীন কথা মানে কি, এক্সপেকটেশন অফ x মাস্ট বি ইজ ইকুয়াল টু এক্সপেকটেশন অফ y। তো x এর এক্সপেকটেশন বার করতে গেলে এক্সপেকটেশনের ফর্মুলায় আমাদের কি হয় যে র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালু আর তার রেসপেক্টিভ প্রবাবিলিটিগুলোর গুণফলকে আমরা বলবো কি এক্সপেকটেশন। গুণফল করার পর যে যোগ করে যে আউটকামসটা আসবে, তো 0 ইন্টু 1/16 দ্যাট মিনস কত হবে 0, 1 ইন্টু এটা 1/4ই থাকছে, 2 ইন্টু এটা দ্যাট মিনস 3/4 প্লাস সিমিলারলি 3 ইন্টু 1/4 এখানেও পাচ্ছি কত আমরা এক্স্যাক্টলি 3/4, আর লাস্টে কি হচ্ছে 4/16 দ্যাট ইজ ইকুয়াল টু কত হলো 1/4। আর এদিকে y এর যে র্যান্ডম ভেরিয়েবল তার সঙ্গে তার রেসপেক্টিভ প্রবাবিলিটি যদি গুণ করে দিই k ইন্টু 1/8, k ইন্টু 1/8 দ্যাট মিনস কত হয়ে গেল k/8 প্লাস 0 ইন্টু সামথিং দ্যাট মিনস ইকুয়াল টু 0। আচ্ছা, এবার টোটালটা এখানে অ্যাড করলে আসবে 8/4, আর ডান দিকটা থাকছে কি k/8। এটা কাটলে কত পাচ্ছি 2, 8টা গুণ করে দাও, k ইজ ইকুয়াল টু 8 দুগুণে কত হলো 16। আমাদের k এর মান কিন্তু পেয়ে গেছি, এটা আমাদের দেখো এক্স্যাক্টলি a নম্বর অপশনে শো করছে। তো এটাই আমাদের आंसर। নেক্সট অঙ্ক নাম্বার 17। দেখো অঙ্কটা কি বলছে। অঙ্কটা একটা ইন্টারেস্টিং অঙ্ক আছে, ভালো লাগবে। দেখো অঙ্কটা বেশ বুঝতে পারলে ভালো লাগবে, চেষ্টা করব আমার যতটা সাধ্য মতো। বলছে 99 টাকার একটি প্রাইজের জন্য এ ও বি খেলে। কি খেলে মানে 99 টাকা জিতবে, এ জিতবে অথবা বি জিতবে, কেউ না কেউ জিতবে। বলছে একটি পাশায় যে প্রথমে 3 ফেলে সে জয়লাভ করে। মানে আলটিমেটলি খেলাটা গেমটা কি বোঝা গেল, গেমটা হচ্ছে দুটো ছক্কা ফেলা অথবা পাশা ফেলা। পাশা ফেলায় গেম এ অথবা বি জিতবে কিভাবে, যে 3 ফেলবে সে জিতে যাবে, সিম্পল জিনিস। এবার গেমের রুলসটা একটু দেখা যাক কি বলছে। বলছে প্রথমে এ পাশা নিক্ষেপ করে, মানে ফার্স্ট অ্যাটেম্প করছে কিন্তু এ, এবং যদি সে 3 ফেলতে না পারে তবে বি পাশা নিক্ষেপ করে, এবং যদি বি 3 ফেলতে না পারে তবে এ আবার পাশা নিক্ষেপ করে। এইভাবে খেলা চলে। প্রত্যেকের প্রত্যাশা যথাক্রমে কি হবে সেটা অপশন দেওয়া রয়েছে। অপশনটা আমি আপনি শুনিয়ে দিচ্ছি, দেখো। আচ্ছা, তার অপশনটা অঙ্কটা দেখা যাক, তারপরে অপশন মিলিয়ে অটোমেটিক্যালি বুঝতে পেরে। আচ্ছা, আপাতত দুজনার প্রত্যাশা কি। এই যে ভদ্রলোক 99 টাকা দেখতে পাচ্ছি, দুজনাই কিন্তু এক্সপেক্ট করছে 99 টাকা জিতবে। সিম্পল জিনিস। তার জন্য 99 টাকা পাওয়ার জন্য তাদেরকে গেমটাকে জিততে হবে। গেমটা কাইন্ড অফ কি, একটা লুডোর ছক্কা চালা বা পাকা চালা। সে পাশা ছেলে যে প্রথমে 3 ফেলতে পারবে সে জিতে যাবে। গেম হচ্ছে সিম্পল ভাষায় এটা। এবার ফার্স্ট অ্যাটেম্প করছে কে, এ যদি প্রথমেই লুডোর ছক্কা ছেলে 3 ফেলে দেয় তাহলে এ জিতে গেল, 99 টাকা পেয়ে গেল। এ যদি না ফেলতে পারে তাহলে বি ফেলবে, বি যদি ট্রাই করবে, বি যদি 3 ফেলে দেয় তাহলে বি জিতে গেল, না ফেলতে পারলে আবার এ ট্রাই করবে। তো এইভাবে গেমটা কন্টিনিউ হবে। তো আমাদের প্রত্যেকের কিন্তু আলাদা করে এক্সপেকটেশন ক্যালকুলেশন করতে বলছে। তো আলটিমেটলি এ যে 99 টাকা জিতবে, তো সেইটার এক্সপেকটেশন আগে ক্যালকুলেশন করবো, তারপর বি এর দিকে অঙ্কটা যাওয়া যেত। তো আমাদের আলটিমেটলি 99 টাকা পেতে হলে এ কে জিততে হবে। সিম্পল ভাষায় 99 টাকা পেতে গেলে এ কে জিততে হবে। আর জিততে গেলে কি করতে হবে, এ কে 3 ফেলতে হবে। সিম্পল জিনিস। আমি এখন আপাতত আমার ধ্যান কি এ কে নিয়ে বিবেচনা করা যায়, এর এক্সপেকটেশন বার করছি। তো এখানে কেসটা কি করছি দেখো, মনে করছি এক্স চলক দ্বারা, মনে করি এক্স চলক দ্বারা এ এর জেতা, এ এর জেতা অর্থের পরিমাণকে বোঝায়। এ এর জেতা অর্থের
পরিমাণকে বোঝায়। তো র্যান্ডম ভেরিয়েবলটা কি করছি আমরা, এক্সপেকটেশন বার করতে গেলে অবভিয়াসলি আমাদের বিভাজন চাই, বিভাজন না হলে এক্সপেকটেশন বার করতে পারবো না। দেখেন তো এই যে এক্স, তো যেটা অর্থের পরিমাণ, তো বলো তো এক্স এর যে মান কি কি হতে পারে, আশা করছি গেস করতে পারছো, তাও একটু ভাবার জন্য টাইম দিলাম, ভাবো দেখা যাক কি হতে পারে। এক্সটাকে বলতে চাইছে কি, এক্স চলক দ্বারা এ এর জেতা অর্থের পরিমাণকে বোঝাচ্ছে। তো এক্স এর মান দেখো, এক্স আইদার 99 টাকা জিতবে না হলে 1 টাকাও জিতবে, এই হচ্ছে এক্স এর মান। কেন, 3 ফেলতে পারলে জিতলো, জিতলো মানে 99 টাকা নিয়ে বাড়ি গেল, আর যদি জিততে না পারে তাহলে 1 টাকা পেলো না, মানে 0 টাকা পেলো। এই হয়ে গেল কিন্তু আমাদের এক্স এর ভ্যালু। তো আমাদের ফার্স্ট টার্গেট হবে কি, প্রবাবিলিটি অফ এক্স ক্যালকুলেশন করা। তো এবার দেখো 99 টাকা পাওয়ার জন্য তো এক্স কে জিততে হবে, হ্যাঁ না? তো জিততে গেলে তাকে কি ফেলতে হবে, 3 ফেলতে হবে। তো সিম্পল ভাষায় আমাদের 3 পেতে গেলে 3 কত রকম ভাবে পেতে পারি সেটাকে একটু বিবেচনা করবো। কার জন্য, এর জন্য, এ কে জিততে হবে, তার জন্য কি ফেলতে হবে, 3 ফেলতে হবে সিম্পল ভাষায়। আচ্ছা 3 পাওয়ারটাকে, ধরো 3 পাওয়ারটাকে আমি পি দিয়ে বোঝাচ্ছি, 3 পাওয়ারটা পি দিয়ে বোঝাচ্ছি। তো পি সমান অবভিয়াসলি হবে কত, 1/3। আর পি না পাওয়াটাকে বলবো, সরি 1/3 না, 3 ফেলতে দুটো ছক্কায় টোটাল পসিবল আউটকামস আছে 6টা, আর আমরা চাইছি অনলি 3, তাহলে পি এর জন্য ভ্যালু হয়ে যাবে কত, 1/6। আর কিউর জন্য, কিউটা 3 না পড়া মানে কত হবে, 3 ছাড়া আর সংখ্যা হচ্ছে 5খানা, যেটা আমাদের ফেভারে হয়ে গেল এখন। আর টোটাল পসিবল আউটকামস কত, 6। আচ্ছা এখানটা আমি আরেকবার ছোট্ট করে একটু বলে দিই, পিটা কি বোঝাচ্ছে, 3 পড়বে, আর কিউ কি বোঝাচ্ছে, পি 3 পড়বে না, সিম্পল ভাষায়। এবার ধরো আমরা পি কে জেতাতে চাইছি, পি অফ এক্স, প্রবাবিলিটি অফ এক্স ইজ ইকুয়াল টু কি চাইছি, এক্স ইজ ইকুয়াল টু 99 এর জন্য চাইছি, তার মানে 3 চাইছি। এবার ধরো ফার্স্টে প্রথমেই দুটো ছক্কা, কারণ গেম স্টার্ট করেছে প্রথমে এ গেম স্টার্ট করেছে। এবার ধরো প্রথমেই সে কি করলো, দুটো ছক্কা ছেড়েছে আর 3 পড়ে গেছে, মানে পি পেয়ে গেছে, গেম জিতে গেল। বাট এটা হবে তার কোনো গ্যারান্টি আছে কি, মানে প্রথমেই দুটো ছক্কা ছেড়ে 3 পড়ে দেবে না। তো প্রথমে দুটো ছক্কা ছেড়ে ধরে এরকম কন্ডিশন তো হতেই পারে, 3 পড়েনি, মানে কোনটা পড়েছে, কিউ পড়েছে। তাহলে এবার গেমের কন্ডিশন কি বলছে, প্রথমে এ ট্রাই করছে কিন্তু 3 ফেলতে না পারলে তখন বি ট্রাই করবে। এখন এটা একটা হতে পারে, আমি কমা দিয়ে রাখছি এটা, মানে ধরো প্রথমেই দুটো ছক্কা ছেড়ে 3 পড়ে গেছে, তার মানে বি পেয়ে গেছে, 3 পড়াটাকে বি বলেছি, এটা লিখে রাখছি 3 পড়া, আর এটা হচ্ছে কি 3 না পড়া, কে বোঝাচ্ছে। তো 3 পড়ছে, প্রথমেই দুটো ছক্কা চাললাম, মানে এ চেলেছে, প্রথমেই 3 পড়ে গেছে, মানে কি পেয়ে গেছে, প্রথমেই বি পেয়ে গেছে। আচ্ছা এবার জিনিসটা এবার ভাবা যাবে, প্রথমে দুটো ছক্কা ছেলে যে 3 পড়বে তার তো কোনো গ্যারান্টি নেই। তো সেরকমই একটা ঘটনা ঘটেছে, ধরো সে প্রথমে দুটো ছক্কা চাললো, 3 পড়েনি, মানে কোনটা পড়েছে, কিউ পড়েছে। এবার ট্রাই নেবে কিউ, সরি কিউ বলছি, বি। এবার বি যদি 3 ফেলে দেয় তাহলে তো বি জিতে গেল। তো আমি তো এখন বি কে জেতাতে বসেছি কাকে, এ কে। তাহলে কি বি কে কি বলে, বি কে কিন্তু 3 ফেলতে দিলে হবে না, বি ধরো 3 ফেলতে পারলো না। এবার অ্যাটেম্প নেবে কে, এ। এইখানে এসে যদি এ 3 ফেলে দেয়, মানে 3 চলে এলো, মানে কি চলে এলো, বি চলে এলো, তাহলে গেমটা কে জিতে গেল, এ কে জিতে দিলাম। এইটা আমাদের একটা পসিবল হতে পারে। এবার এটা না হয় এরকমও তো হতে পারতো, প্রথম অ্যাটেম্পটে এ পারলো না, বি পারলো না, আবার এ অ্যাটেম্পটে ছিল সেও পারলো না, এবার বি চলে এলো, বি কে জিততে দিলে তো হবে না, তাহলে বিও পারলো না, আর তারপরে গিয়ে কি কে ট্রাই করছে, আবার এ ট্রাই করছে, তখন পি 3 ফেলেছে, দ্যাট মিনস বি ফেলেছে। তো এটা একটা হতে পারে। তো এই প্রসেসটা কিন্তু আমাদের কিন্তু একটা ইনফিনিটি পর্যন্ত প্রসেসটা চলতে থাকবে সিকোয়েন্সটা। তো এদের অ্যাডিশনটাই হচ্ছে আমাদের প্রবাবিলিটি। কার কিসের প্রবাবিলিটি, 99 টাকা জেতার প্রবাবিলিটি, মানে 3 ফেলার প্রবাবিলিটি। কার 3 ফেলার প্রবাবিলিটি, এর 3 ফেলার প্রবাবিলিটি। এ 3 ফেলবে তবে সে 99 টাকা জিতবে। এইটা আমরা আলটিমেটলি ক্যালকুলেশন করলাম, 3 ফেলার প্রবাবিলিটি কার জন্য, এর জন্য। 3 ফেলতে পারলে তবে 99 টাকা জিতবে। আশা করছি বুঝতে পারবে। এবার দেখো পি এর ভ্যালু কত, আমরা ক্যালকুলেশন করে রেখেছি এখানে 1/6।
প্লাস এখানে দুটো কিউ রয়েছে, কিউ এর ভ্যালু কত 5/6, তাহলে এই জায়গাটা হয়ে যাবে কত 5/6 এর হোল স্কয়ার, পি এর ভ্যালু কত 1/6। সিমিলারলি এখানে কিউ রয়েছে তাহলে টোটাল 4 বার, এখানে আমরা 5/6 4 ইনটু পি এর ভ্যালু কত 1/6। এই প্রসেসটা এভাবে কিন্তু চলতে চলতে যাবে। আচ্ছা, আমি উপরের দিকটা একটু মুছে দিচ্ছি কারণ নিচের দিকে স্পেস নেই, ক্যামেরাতে আসবে না। আচ্ছা, এবার এইটার ক্যালকুলেশনটা আমরা উপরে করে দেবো। প্রত্যেকটা টার্মে দেখো 1/6 করে কমন রয়েছে, 1/6 কমন নিয়ে যায়। তো 1/6 যদি কমন যায়, এই টার্ম থেকে পড়ে যাচ্ছে কত 1, এই টার্ম থেকে পড়ে যাচ্ছে কত 5/6 তার হোল স্কয়ার, তারপরেরটা রয়েছে কত 5/6 হোল টু দি পাওয়ার 4 এন্ড সো অন, এভাবেই কিন্তু চলতে চলতে যাবে। এবার এটাকে হোপফুলি খুব একটা অসুবিধা হবে না, স্কয়ার করে দিলে হবে কত 25/36। এইটা দেখো পাওয়ারে 4 রয়েছে, আমরা এটাকে 25/36 তার হোল স্কয়ার বলতে পারি। নেক্সট আশা করছি গেস করতে পারছো 25/36 হোল টু দি পাওয়ার কত আসবে 3 এন্ড সো অন, এভাবেই কিন্তু প্রসেসটা চলতে চলতে যাচ্ছে। এটা কিন্তু একটা জিওমেট্রিক প্রোগ্রেশন বা গাণিতিক বলছি গুণোত্তর প্রগতি, জিওমেট্রিক প্রোগ্রেশন। তো এটা ইনফাইনাইট সিরিজ রয়েছে একখানা, মানে অসীম পর্যন্ত পদগুলো করতে করতে যাব। তো এইরকম দেখো, এইরকম ক্ষেত্রে আমাদের যে ফর্মুলাটা a প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার এন্ড সো অন, এইরকম ক্ষেত্রে আমাদের যে ফর্মুলাটা ইউজ করা হয় সামেশনের জন্য 1/1 মাইনাস আর, এইটা কিন্তু আমরা ফর্মুলা হিসেবে ইউজ করি, যেখানে আরটা হচ্ছে কি কত গুণ করতে করতে এগোনো হয়েছে। আমরা আর গুণ করতে করতে এগিয়েছি। দেখো এখানে তোমাদের প্রথম পদটা হচ্ছে কত 1/6 রয়েছে, এই ভেতরটা কিন্তু আমাদের গুণোত্তর প্রগতি বা জিওমেট্রিক প্রোগ্রেশনে রয়েছে। প্রথম পদ হচ্ছে 1, তার সঙ্গে 25/36 25/36 25/36 প্রত্যেকটা পদে গুণ করতে করতে এগোনো হয়েছে। তো আর এর মান হচ্ছে 25/36। তো ফর্মুলা অনুযায়ী ফর্মুলা হচ্ছে 1/1 মাইনাস আর 1/1 মাইনাস 25/36 এই জিনিস আসবে, যেটা ক্যালকুলেশন করে আসবে is equal to 1/6 into 1/6 into 1/11/36 11/36 into 1/6 into 36/11, যেটা ক্যালকুলেশন কোনাকুনি কাটাকুটি করে 6, তাহলে আনসার কত হলো 6/11। আচ্ছা, এইটা হয়ে গেল কিন্তু কি প্রবাবিলিটি অফ x, p of x কত পেলাম আমরা 6/11। p of x কার জন্য, x এর ভ্যালু 99 এর জন্য। তো এবার এইখানটা তার পরেরগুলো কিন্তু একটু ইজি, প্রথমটা একটু কষ্ট করে ক্যালকুলেশন করলে বাকিগুলো কিন্তু আর কষ্ট করতে হবে না। আচ্ছা, এবার 99 টাকা পাবে অথবা পাবে না, মানে 0 টাকা পাবে। 99 টাকা হয় 99 টাকা পেল, না হলে সে 0 টাকা পেল। তাহলে এই ক্ষেত্রে 0 টাকা পাওয়ার প্রবাবিলিটি কত হবে 1 মাইনাস 6/11, দ্যাট ইজ ইকুয়াল টু কত হয়ে গেল 5/11। তো এইটা হয়ে গেল সম্ভাবনার বিভাজন কার জন্য, এর জন্য, মানে এক্স এর জন্য। অ্যাকচুয়ালি মানে এর এক্সপেকটেশন ক্যালকুলেশন করবো আমরা, প্রত্যেকজন এ বি দুজনকারই এক্সপেকটেশন ক্যালকুলেশন করবো। তো এর জন্য সম্ভাবনা বিভাজন হয়ে গেল আমাদের এটা। এবার এর এক্সপেকটেশন ক্যালকুলেশন করবো। তো আশা করছি এগুলো নোট করে নিয়েছো, আমি টোটাল ক্যালকুলেশনটা মুছবো এবার। আচ্ছা, তো আমরা এখানে করেই রেখে দিয়েছি, একটুখানি ফ্রেশ করে লিখে দিয়েছি এক্স এর যে ডিস্ট্রিবিউশনটা ছিল। এই এক্সটা কার জন্য কি না, এর অর্থ যে তার সম্ভাবনা চলক হচ্ছে এক্স, মানে আমরা এখানে অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করছি কি এক্সপেকটেশন কার জন্য, উভয়ের প্রত্যেকের প্রত্যাশা, মানে অর্থ যে তার প্রত্যাশা, তার মানে ই অফ এক্স ইজ ইকুয়াল টু প্রত্যাশা বা এক্সপেকটেশন ক্যালকুলেশনের জন্য যে আমাদের প্রসেসটা অ্যাপ্লাই করতে হয়, র্যান্ডম ভেরিয়েবল ভ্যালু এন্ড তার রেসপেক্টিভ প্রবাবিলিটিগুলো গুণফলকে যোগ করে দিলে চলে আসবে। তো 99 এর সঙ্গে গুণ করবো কত 6/11 প্লাস 0 এর সঙ্গে এটা গুণ করছি, মানে 0 হয়ে গেল 9 11 99 6 9 কত হচ্ছে 94, সরি 6 9 কত হচ্ছে 54। এটা হচ্ছে আমাদের x এর এক্সপেকটেশন, মানে a এর জন্য প্রত্যাশা। তো এটা গেল x এর জন্য বা a এর জন্য। এবার সিমিলারলি b এর প্রত্যাশা ক্যালকুলেশন করব। b এর জন্য একটা চলককে আমরা অ্যাজাম্পশন করব, করছি কি মনে করি বা ধরি y দ্বারা b এর যেটা অর্থের পরিমাণ কে বোঝায়।
ঠিক আছে। তো এই হয়ে গেল y দ্বারা b এর যেটা অর্থের পরিমাণকে বোঝাচ্ছে। তো আমরা এখানে y এর জন্য কি হবে, y ও আইদার 99 টাকা জিতবে, মানে b ও আইদার 99 টাকা জিতবে, অথবা একটা টাকাও বেরো না। তাহলে y এর ভ্যালু হয় 99 হবে, মানে 0 হবে, যে 99 টাকা অথবা 0 টাকা, কারণ y টা কিন্তু অর্থের জন্য ইউজ করছি বা টাকার জন্য। তাহলে এবার এই প্রবাবিলিটি অফ y, এটা কিন্তু খুব ইজি টু ক্যালকুলেট। দেখো x আর y কিন্তু একসাথে গেম খেলছে, হ্যাঁ। তো x যদি জিতে যায় তার মানে কি হেরে গেল, b হেরে গেল। এবার a যদি হেরে যায় সেক্ষেত্রে কে জিতে গেল, b জিতে গেল। এখানে এর হারা মানে এর 0 টাকাকে গেইন করাকে বোঝাচ্ছে, মানে এ হেরেছে তবে তো 0 টাকা পেয়েছে। তাহলে এ হারার প্রবাবিলিটি কত, 5/11, সেটাই কিন্তু b এর জেতার প্রবাবিলিটি হয়ে গেল। তাহলে এখানে করবো কি 5/11 বসাবো। এবার এ যদি জিতে যায় মানে 99 টাকা পেয়ে গেছে, কেন পাবে, সে জিতেছে তবে পাবে। তো জেতার প্রবাবিলিটি এর জন্য 1/6, সেটাই কিন্তু হারার কারণ হয়ে দাঁড়ায় তার জন্য b এর জন্য। এবার এইটার ক্ষেত্রে e অফ y এর এক্সপেকটেশন বার করে দিলে সেটা কিন্তু b এর প্রত্যাশা হয়ে গেল। এটার সঙ্গে 99 এর সঙ্গে গুণ করে 5/11 প্লাস 0 ইনটু সামথিং, মানে 0 কাটাকুটি করে এখানে পড়ে থাকছে কত, 5 টাকা কত হচ্ছে 45। তাহলে আমাদের a এর প্রত্যাশা হচ্ছে 54 আর b এর প্রত্যাশা হচ্ছে কত, 45। এটা দেখো তোমাদের ডি নম্বর অপশনে রয়েছে, তো ডিটাই তোমাদের উত্তর। কোয়েশ্চেন নাম্বার 18, এখানে একটা বিভাজন দেখো দেওয়া রয়েছে, সেখানে আমাদের মধ্যক, ভেদমান আর সমক পার্থক্য ক্যালকুলেশন করতে বলছে। কোন অপশনটা রয়েছে সেটা আমাদের অপশনগুলো ঢুকে রেখেছি, কোডে দেখো। তো মধ্যক মানে এক্সপেকটেশনকেই মধ্যক বলা হয় বা মিন বলা হয়ে থাকে। মধ্যক কীভাবে ক্যালকুলেশন করা হয় বা এক্সপেকটেশন জানো সবাই, র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালু অ্যান্ড দেয়ার রেসপেক্টিভ প্রবাবিলিটি গুণফলগুলোকে যোগ করলে পেয়ে যাবো 0 ইন্টু 1/6, দ্যাট মিনস 0, 1 ইন্টু 1/2 মানে 1/2, 2 ইন্টু এটা কত মানে হচ্ছে কত 6/10 প্লাস যদি 3 এর সঙ্গে 1/30 মাল্টিপ্লাই করি তাহলে কত আসবে 3/30। তো এই টোটালটা ক্যালকুলেশন করে আসবে এলসিএম কত আসছে, এলসিএম অবভিয়াসলি আসবে 30, উপরে থাকছে 15 প্লাস 18 প্লাস 3, এটা ক্যালকুলেশন করে তোমাদের আসবে 36/30, দ্যাট ইজ ইকুয়াল টু কত 3 দিয়ে কাটো 3 × 36, এখানে 10, দ্যাট ইজ ইকুয়াল টু 1.2 এর কি মধ্যক। তো মধ্যক দেখো প্রথমেই দেখো আমাদের মধ্যক রয়েছে, তার মানে প্রত্যেকটা যে অপশন রয়েছে অপশনে প্রথম ভ্যালুগুলি মধ্যকগুলোকে বোঝাচ্ছে। বাট আমাদের মধ্যকটা এসছে 1/2, সেটা এ নম্বর অপশনে রয়েছে, তাহলে এটাই কিন্তু আমাদের আনসার। বাট যেহেতু একটু জানবো যে আমাদের যে ভ্যারিয়েন্সটা অ্যাকচুয়ালি কীভাবে ক্যালকুলেশন করবো না করবো সেগুলো দেখার জন্য আমরা বাকিটা ক্যালকুলেশন করছি। আমরা কিন্তু অটোমেটিক্যালি গেস করে নিয়েছি যে এই নম্বরটা কিন্তু আমাদের উত্তর হতে চলেছে। আচ্ছা, এরপরে আমাদের যেটা ক্যালকুলেশন করতে হবে সেটা হচ্ছে ভ্যারিয়েন্স অফ এক্স। ভ্যারিয়েন্স অফ এক্স ক্যালকুলেশনের ফর্মুলা ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই অফ এক্স এর হোল স্কোয়ার। তো আমাদের ই অফ এক্স তো অলরেডি বেরিয়ে গেছে, ক্যালকুলেশন করতে হবে কোনটা, ই অফ এক্স স্কোয়ার। তো ই অফ এক্স স্কোয়ারটা আগে ক্যালকুলেশন করে নিই। ই অফ এক্স স্কোয়ার কীভাবে ক্যালকুলেশন হবে, যে এক্স এর ভ্যালুগুলো তাদেরকে স্কোয়ার করে প্রবাবিলিটিগুলোর সঙ্গে গুণ করে যোগ করব। কী করব, যে এক্স এর যে ভ্যালুগুলো সেগুলোকে স্কোয়ার করে তার রেসপেক্টিভ প্রবাবিলিটিগুলো যেগুলো দেওয়া রয়েছে তার সঙ্গে গুণ করে টোটালটাকে অ্যাড করে দেবো। তো 0 স্কোয়ার মানে 0, 0 ইন্টু 1/6 মানে কত হলো 0, 1 স্কোয়ার মানে 1, সেটা 1/2 দিয়ে গুণ হলে কত হলো 1/2 থাকছে, 2 স্কোয়ার 2 × 4, 3 4 কত হচ্ছে 12/10। সিমিলারলি 3 স্কোয়ার 3 3 9 ইন্টু 1/30 কত হচ্ছে 9/30। তো এদের অ্যাডিশনটাই হবে কি আমার ই অফ এক্স স্কোয়ারের ভ্যালু। তো এইটা ক্যালকুলেশন করে দেখবেন আসবে 60/30, দ্যাট ইজ ইকুয়াল টু আনসার করতে এক্সপেকটেশন কত বেরিয়েছে আমাদের, এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার। এক্স স্কোয়ারের এক্সপেকটেশন বেরিয়েছে কত 2। তো এবার আমরা ক্যালকুলেশন করব কি ভ্যারিয়েন্স অফ এক্স। ভ্যারিয়েন্স অফ এক্স ক্যালকুলেশনের ফর্মুলা ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই অফ এক্স এর হোল স্কোয়ার। তো ই অফ এক্স স্কোয়ারের ভ্যালু বেরিয়েছে 2, আর ই অফ এক্স এর ভ্যালু এই যে 1.2 কে যদি স্কোয়ার করি আমাদের আসবে 1.44, এটাকে মাইনাস দিলে 0.56, এটাকে 2 নম্বরে কিন্তু আমাদের 0.56 এ কিন্তু আছে। এরপরে ভ্যারিয়েন্স হয়ে গেল, ভ্যারিয়েন্স মানে ভেদ মান, তারপরে সমক পার্থক্য যেটাকে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলি, যেটা আমরা ভ্যারিয়েন্সকে var x কে স্কোয়ার রুট করলে ক্যালকুলেশন হয়ে যাবে। var x আমাদের অলরেডি 0.56 বেরিয়ে রয়েছে, তো যেটাকে
0.56 কে স্কোয়ার রুট করবেন, দেখবেন এটাই আসবে অ্যাপ্রক্সিমেট ভ্যালু, খুব সম্ভবত 0.75। আমি ক্যালকুলেশন করছি না, নিজেরা একটু ক্যালকুলেশন করে দেখে নেবে যে 0.56 কে স্কোয়ার রুট করলে কত আসছে, হোপফুলি এটাই আসবে তোমাদের। তো এই নম্বর অপশনটা তোমাদের উত্তর নাম্বার 18 এর জন্য। নাম্বার 19 এ অঙ্ক কি বলছে দেখেন, বলছে একটি জগতিচ্ছ চলক x এর সম্ভাবনা বিভাজন নিম্নরূপ। আমি ওই স্টেটমেন্টটা লিখিনি, বোর্ডে এমনি স্পেসের একটু সমস্যা হচ্ছে বলে তো বিভাজনটা লিখেছি। দেখো কি বলছে, এটা কিন্তু x এর বিভাজন। অঙ্কটা বলতে চেয়েছে y is equal to 2x plus 3 যদি হয় তবে y এর মধ্যক ভেদমান ও সমপার্থক্য নির্ণয় করো। কার ক্যালকুলেশন করতে বলছে, y, বাট ডিস্ট্রিবিউশনটা দেওয়া রয়েছে কিন্তু x এর জন্য। y এর ডিস্ট্রিবিউশন কিন্তু প্রোভাইড করা নেই। আমরা y এর ডিস্ট্রিবিউশন কিন্তু রেডি করে নিতে পারবো যদি x এর ভ্যালুগুলো এই জায়গায় বসিয়ে y এর ভ্যালুগুলো পেয়ে যাবো, y এর জায়গায় বসিয়ে দেবো, তারপরে কিন্তু আমরা ভেদমান, মধ্যক, সমপার্থক্য সমস্ত কিছু ক্যালকুলেশন করতে পারবো। এখানে কি বললাম কথাটা, যে x এর মান x এর জায়গায় যদি এখানে 1 বসাই, 2 1 are 2 plus 3 is equal to 5, 5 বসে এখানে 2 2 are 4 plus 3 is equal to 7, 5 এরপর 7, 3 2 are 6 plus 3 is equal to 9, 5 7 9। এরপরে দেখো একটা প্যাটার্ন ফলো হচ্ছে, সেই প্যাটার্ন অনুযায়ী এই জায়গাগুলো পেয়ে যাব। তো তারপরে কিন্তু আমরা আরামসে কিন্তু মধ্যক, ভেদমান, সমপার্থক্য ক্যালকুলেশন করতে পারবো। এছাড়াও কিন্তু আমাদের কিন্তু হাতে একটা প্রসেস আছে, যেটা আমরা x এরই মধ্যক, x এরই ভেদমান ক্যালকুলেশন করে নেওয়ার পর কিন্তু ক্যালকুলেশন করতে পারবো। আমরা কিন্তু সেকেন্ড টাইপটা দিকে যাবো। একটা অলরেডি ডিসকাস করলাম আমি, যে x এর ভ্যালুগুলো বার করে বসিয়ে নেওয়ার পর আমরা মধ্যক, ভেদমানের যে প্রসেস, সেই প্রসেসটা অ্যাপ্লাই করতে পারি। বাট এই প্রসেসটা আমি অ্যাপ্লাই না করে নেক্সট একটা প্রসেস দিকে যাচ্ছি। এই প্রসেস যে আমরা এক্সপেকটেশন অফ x ক্যালকুলেশন করছি। এটা কার মধ্যক, এটা x এরই মধ্যক, x এর মধ্যক বার করব। তো মধ্যক ক্যালকুলেশন মানে এক্সপেকটেশন বার করার প্রসেস, যে র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালু আর তার সাথে যে প্রবাবিলিটিগুলো গিভেন রয়েছে সেগুলোর সঙ্গে মাল্টিপ্লাই করে অ্যাড করে দেবো। তো 1 এর 6, 2 এর সঙ্গে এটা গুণ করলে 2/6, তারপর একটা 3/6, তারপর এটা 4/6, নেক্সট 5 into 1/6 মানে 5/6, দেন কত হচ্ছে 6/6। এই টোটালটাকে যদি আমরা অ্যাড করে নিই, 2 1 2 3 3 6 4 10 আছে 15 6 21 21/6 দ্যাট ইজ ইকুয়াল টু 7/2। 7/2 হলো এক্সপেকটেশন অফ x। এরপরে আমরা যেটা ক্যালকুলেশন করব e অফ x স্কয়ার, মানে এদেরকে স্কয়ার করে এর সাথে মাল্টিপ্লাই। 1 এর স্কয়ার একই হয় 1/6, 2 এর স্কয়ার 2 গুণে 4/1 হচ্ছে 6, নেক্সট 3 এর স্কয়ার 3 3 কে 9/6, তারপর একটা 4 এর স্কয়ার 4 4 16/6 প্লাস 5 5 25 25/6 প্লাস 36/6 is equal to 9 আর 16 25 25 25 50 50 54 55 55 36 91 ডিভাইডেড বাই কত হচ্ছে 6। এটা হয়ে গেল কি আমার এক্সপেকটেশন অফ x স্কয়ার। আচ্ছা, এরপরে আমরা যেটা ক্যালকুলেশন করব সেটা হচ্ছে কি ভ্যারিয়েন্স অফ x। ভ্যারিয়েন্স অফ x ক্যালকুলেশনের ফর্মুলা e অফ x স্কয়ার মাইনাস e অফ x এর হোল স্কয়ার। এবার e অফ x স্কয়ারের ভ্যালু আমাদের কাছে কত রয়েছে 91/6। আচ্ছা, e অফ x এর হোল স্কয়ার মানে 7/2 কে দিয়ে স্কয়ার করি 4 4 7 7 49 ডিভাইডেড বাই 4। তো এটা যদি বিয়োগ করে নিই, বিয়োগ করতে গেলে আমরা এলসিএম 12। আচ্ছা, এটা ক্যালকুলেশন করবেন, দেখবেন আসবে 35 বাই কত 12। ভ্যারিয়েন্স অফ x আসবে 35 ডিভাইডেড বাই 12। না, এবার আমরা এখানে ক্যালকুলেশন করব কি y এর মধ্যক। তো y এর মধ্যককে সিম্বল কিভাবে দেওয়া হবে, e অফ y, সিম্পল ভাষায়। আর y এর মান আমাদের কাছে কি প্রোভাইড করা রয়েছে, দ্যাট ইজ টুয়াইস x প্লাস 3। তো আমরা এই ফর্মুলা কিন্তু অবশ্যই করেছি, এক্সপেকটেশন অফ ax প্লাস b, যেখানে a b কনস্ট্যান্ট, ইজ ইকুয়াল টু a ইনটু এক্সপেকটেশন অফ x প্লাস b। যদি ভুলে গিয়ে থাকো, পুরোনো একদম ইনিশিয়াল যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা তোমরা চেক করে নিতে পারো একবার। তো সেই অনুযায়ী এটাকে আমরা 2 ইনটু এক্সপেকটেশন অফ x প্লাস 3 লিখে দিতে পারি। এবার এক্সপেকটেশন অফ 3 কিন্তু অলরেডি 7/2 ক্যালকুলেশন হয়ে রয়েছে এই জায়গায়। 2 ইনটু 7/2 প্লাস 3 দ্যাট ইজ কাটাকুটি করে আনসার কত 10। দেখো 10 অপশন আমাদের বি নম্বরে আর সি নম্বরে দেখো মধ্যকের হিসেবে রয়েছে। এরপরে আমাদের যেটা ক্যালকুলেশন করতে হবে সেটা হচ্ছে কি ভেদমান।
তাহলে আমাদের বি আর সি এর মধ্যে কোনো একটা কারেক্ট অপশন হতে চলেছে। তো ভেগমান ক্যালকুলেশনের জন্য যে ফর্মুলা var of y ভেগমান ক্যালকুলেশন করছি, তাহলে var of y এর ভ্যালু twice x plus 3। আচ্ছা, কিছু জিনিস আমরা জেনে রয়েছি এই ফর্মুলাগুলো। var of ax plus b is equal to a square var of x। কোনো কনস্ট্যান্টের ভ্যারিয়েশন 0 আছে, ভ্যারিয়েশন বলছি ভ্যারিয়েন্স কি আছে 0 আছে। তো এই ক্ষেত্রে কনস্ট্যান্ট হচ্ছে 3 এর জন্য ভ্যারিয়েন্স কি আসবে 0, কারণ যদি কোনো ভেরিয়েবলের সঙ্গে কোএফিশিয়েন্ট থেকে থাকে সেটা কি হবে স্কয়ার। তাহলে 2 কে যদি স্কয়ার করি 2 দুগুণে 4 দিয়ে var of x হয়ে গেল। এবার var of x এর ভ্যালু কিন্তু আমরা অলরেডি এখানে ক্যালকুলেট করে রেখেছি, তাহলে is equal to 4 into 35 divided by 12 কাটলে 3 4 12। আচ্ছা, 35 কে যদি আমরা 3 দিয়ে ডিভাইড করি এটা সামথিং আসবে তোমাদের 11.67। দেখো যেটা বি নম্বর অপশনে গিয়ে রয়েছে, বি নম্বর বি বলছি সি নম্বর অপশন রয়েছে, বি নম্বর অপশনটা দেখো অন্যরকম ডিফারেন্ট দেখাচ্ছে। তো ভেগমানটা ক্যালকুলেশন হয়ে গেল, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর ক্যালকুলেশন করার দরকার পড়বে না। যদি তোমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাও ক্যালকুলেশন করে দেখার ইচ্ছা থাকে সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ ইকুয়াল টু রুট আন্ডার var x এর ফর্মুলা। তো ভ্যারিয়েন্সের ফর্মুলা, ভ্যারিয়েন্স আমরা কিন্তু var x না, এটা অ্যাকচুয়ালি var y হবে, কারণ y ক্যালকুলেশন করছি। তো ক্যালকুলেশন আমরা y এর ভ্যারিয়েন্স কিন্তু 11.67 আমরা ক্যালকুলেশন করে রেখে দিয়েছি। এটাকে ক্যালকুলেট একটু টাইপ করে একটু দেখে নিও, দেখবে হোপফুলি 3.4 সামথিং এরকম অ্যাপ্রক্সিমেট নিয়ারেস্ট কিছু একটা ভ্যালু আসছে। তো অপশন হবে তোমাদের সি। তো এইগুলো কিন্তু পরীক্ষার সময় তোমরা যেটা করবে সেটা একটু অবজার্ভ করবে যে প্রথমটাই মিলে গেলে তারপরের অপশনগুলো যে এইরকম, মানে ধরো এখানে যেমন মধ্যকটা 10 এসছে, 10টা দুটো অপশানে আছে, তো সেই জন্য নেক্সটের দিকে গেলাম। কিন্তু আগের অঙ্কটা যেখানে করলাম সেখানেও কিন্তু আমরা ভেদমান সমপার্থক্য আর মধ্যকই ক্যালকুলেশন করেছিলাম, সেখানে কিন্তু প্রথমটা ক্যালকুলেট করেই কিন্তু আমরা গেস করে নিয়েছিলাম এই নম্বর অপশনটা উত্তর হতে চলেছে। এর আগে কোয়েশ্চেনটা নাম্বার 18-এরটা। তো যাই হোক, ওটা এ নম্বর নয়, সম্ভবত কত ছিল ওটা, হ্যাঁ এ নম্বর অপশনটা। যাই হোক, তো এখানে এই অঙ্কটার জন্য তোমাদের অপশন সিটা হবে আনসার। তো আজকে এখানে স্টপ করছি, নেক্সট পরের ভিডিও করলে বাকিগুলো চেষ্টা করবো। অনেকটা রাত হলো, গুড নাইট সবাইকে। গুড নাইট আমি বলছি, আমার রাত হয়ে গেছে, তোমাদের মেবি না হতেও পারে। যাই হোক, ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, পরীক্ষা খুব কাছাকাছি চলে এসছে, সময় নষ্ট করো না। সবার জন্যই টাইম কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারোর জন্য সময় কিন্তু কারোর জন্য দাঁড়ায় না। তো সময় নষ্ট না করে পড়াশোনায় মনোযোগ দাও যতটা পসিবল, এটাই তোমাদের খাটার সময়। এর পরবর্তীকালে কিন্তু সময় বেরিয়ে গেলে কিন্তু আফসোস ছাড়া কিছু করার থাকবে না। তো বাকি সব পরে হবে, 2 মাস বাদে পরীক্ষা, পুরো একদম ফুল দমে পড়াশোনায় মন দাও। বেস্ট অফ লাক, গুড নাইট।